আসসালামু আলাইকুম। গল্প বাই মনিম চ্যানেলে আজকে আপনাদেরকে পড়ে শোনাবো সুকুমার রায়ের লেখা পাগলা দাশু। আমাদের স্কুলের যত ছাত্র, তাহার মধ্যে এমন কেহই ছিল না যে পাগলা দাশুকে না চিনে। যে লোক আর কাহাকেও জানে না, সেও সকলের আগে পাগলা দাশুকে চিনিয়া লয়। সেবার একজন নূতন দারোয়ান আসিল, একেবারে আনকোরা, পাড়া গেঁয়ে লোক। কিন্তু প্রথম যখন সে পাগলা দাশুর নাম শুনিল, তখনই সে আন্দাজে ঠিক ধরিয়া লইল যে এই ব্যক্তি পাগলা দাশু। কারণ তার মুখের চেহারায়, কথাবার্তায়, চলনে চালনে বোঝা যাইত যে তার মাথায় একটু সিট আছে। তার চোখ দুটি গোলগাল, কান দুটা অনাবশ্যক রকমের বড়, মাথায় এক বস্তা ঝাঁকড়া চুল। চেহারাটা দেখিলেই মনে হয় ক্ষীণদেহ খর্বকায়, মুন্ড তাহে ভারী, যশোরের কই যেন নরমূর্তিধারী। সে যখন তাড়াতাড়ি চলে অথবা ব্যস্ত হইয়া কথা বলে, তখন তাহার হাত পা ছোড়ার ভঙ্গি দেখিয়া হঠাৎ চিংড়ি মাছের কথা মনে পড়ে। সে যে বোকা ছিল তাহা নয়, অঙ্ক কষিবার সময়, বিশেষত লম্বা লম্বা গুণভাগের বেলায় তার আশ্চর্য মাথা খুলিত। আবার এক এক সময় সে আমাদের বোকা বানাইয়া তামাশা দেখিবার জন্য এমন সকল ফন্দি বাহির করিত যে আমরা তাহার বুদ্ধি দেখিয়া অবাক হইয়া থাকিতাম। দাশু অর্থাৎ দাশরথী যখন প্রথম আমাদের স্কুলে ভর্তি হয়, তখন জগবন্ধুকে আমাদের ক্লাসের ভালো ছেলে বলিয়া সকলে জানিত। সে পড়াশোনায় ভালো হইলেও তাহার মতো অমন একটি হিংসুটে ভিজে বেড়াল আমরা আর দেখি নাই। দাশু একদিন জগবন্ধুর কাছে কি একটা ইংরেজি পড়া জিজ্ঞাসা করিতে গিয়াছিল। জগবন্ধু পড়া বলিয়া তো দেওয়া দূরে থাকুক, তাহাকে বেশ দু কথায় শোনাইয়া বলিল, আমার বুঝি আর খেয়ে দে কাজ নেই। আজ একে ইংরেজি বোঝাবো, কাল ওর অঙ্ক কষে দেবো, পরশু আর একজন আসবেন আর এক ফরমাইশ নিয়ে, ওই করি আর কি। দাশু সাংঘাতিক চটিয়া বলিল, তুমি তো ভারী ছেঁচড়া ছোট লোক হে। জগবন্ধু পণ্ডিত মহাশয়ের কাছে নালিশ করিল, ওই নতুন ছেলেটা আমাকে গালাগালি দিচ্ছে। পণ্ডিত মহাশয় দাশুকে এমনি দু চার ধমক দিয়া দিলেন যে সে বেচারা একেবারে দমিয়া গেল। আমাদের ইংরেজি পড়াইতেন বিষ্টুবাবু। জগবন্ধু তাহার প্রিয় ছাত্র। পড়াইতে পড়াইতে যখনই তাহার বই দরকার হয়, তিনি জগবন্ধুর কাছেই বই চাহিয়া লন। একদিন তিনি পড়াইবার সময় গ্রামার চাহিলেন। জগবন্ধু তাড়াতাড়ি তাহার সবুজ কাপড়ের মলাট দেওয়া গ্রামারখানা বাহির করিয়া দিল। মাস্টার মহাশয় বইখানি খুলিয়াই হঠাৎ গম্ভীর হইয়া জিজ্ঞাসা করিলেন, বইখানা কার? জগবন্ধু বুক ফুলাইয়া কইল, আমার। পণ্ডিত মহাশয় বলিলেন, হুম, নতুন সংস্করণ বুঝি? বইকে বই একেবারে বদলে গেছে। এই বলিয়া তিনি পড়িতে লাগিলেন, যশবন্ত দারোগা, লোমহর্ষক ডিটেকটিভ নাটক। জগবন্ধু ব্যাপারখানা বুঝিতে না পারিয়া বোকার মতো তাকাইয়া রহিল। মাস্টার মহাশয় বিকট রকম চোখ পাখাইয়া বলিলেন, এইসব জ্যাঠামি বিদ্যা শিখেছ বুঝি? জগবন্ধু আমতা আমতা করিয়া কি যেন বলিতে যাইতেছিল, কিন্তু মাস্টার মহাশয় এক ধমক দিয়া বলিলেন, থাক থাক, আর ভালো মানুষই দেখিয়ে কাজ নেই, ঢের হয়েছে। লজ্জায় অপমানে জগবন্ধুর দুই কান লাল হইয়া উঠিল। আমরা সকলেই তাহাতে বেশ খুশি হইলাম। পরে জানা গেল যে এটি দাশু ভাইয়ার কীর্তি। সে মজা দেখিবার জন্য গ্রামারের জায়গায় ঠিক ঐরূপ মলাট একখানা বই রাখিয়া দিয়াছিল। দাশুকে লইয়া আমরা সর্বদাই ঠাট্টা তামাশা করিতাম এবং তাহার সামনেই তাহার বুদ্ধি ও চেহারা সম্বন্ধে অনেক অপ্রীতিকর সমালোচনা করিতাম। তাহাতে একদিনও তাহাকে বিরক্ত হইতে দেখি নাই।
এক এক সময় সে নিজে আমাদের মন্তব্যের উপর রং চড়াইয়া নিজের সম্বন্ধে নানা রকম অদ্ভুত গল্প বলিত। একদিন সে বলিল, ভাই, আমাদের পাড়ায় যখন কেউ আমশক্ত বানায় তখনই আমার ডাক পড়ে, কেন জানিস? আমরা বলিলাম, খুব আমসত্ব খাস বুঝি? সে বলিল, তা নয়, যখন আমসত্ব শুকোতে দেয় আমি সেইখানে ছাদের উপর বার দুয়েক এই চেহারাখানা দেখিয়ে আসি, তাতেই পাড়ার ত্রিসীমানার মধ্যে যত কাক সব ত্রাহি ত্রাহি করে ছুটে পালায়। কাজে আমসত্ব আর পাহারা দিতে হয় না। একবার সে হঠাৎ পেন্টেলুন পরিয়া স্কুলে হাজির হইল। ঢলঢলে পায়জামার মতো পেন্টেলুন আর তাকিয়ার খোলের মতো কোট পরিয়া তাহাকে যে কিরূপ অদ্ভুত দেখাইতেছিল তাহা সে নিজেই বুঝিতেছিল, এবং সেটা তাহার কাছে ভারী একটা আমোদের ব্যাপার বলিয়া বোধ হইতেছিল। আমরা জিজ্ঞাসা করিলাম, পেন্টালুন পরেছিস কেন? দাশু একগাল হাসিয়া বলিল, ভালো করে ইংরেজি শিখব বলে। আর একবার সে খামাখা নেড়া মাথায় এক পট্টি বাঁধিয়া ক্লাসে আসিতে আরম্ভ করিল। আমরা সকলে তাহা লইয়া ঠাট্টা তামাশা করায় যার পনায় খুশি হইয়া উঠিল। দাশু আদপেই গান গাইতে পারে না, তাহার যে তাল জ্ঞান বা সুর জ্ঞান একেবারে নেই এ কথা সে বেশ জানে। তবু সেবার ইন্সপেক্টর সাহেব যখন স্কুল দেখিতে আসেন তখন আমাদের খুশি করিবার জন্য সে চিৎকার করিয়া গান শুনাইয়াছিল। আমরা কেহ ওরূপ করিলে সেদিন রীতিমতো শাস্তি পাইতাম, কিন্তু দাশু পাগলা বলিয়া তাহার কোনো শাস্তি হইল না। একবার ছুটির পরে দাশু অদ্ভুত এক বাক্স বগলে লইয়া ক্লাসে হাজির হইল। মাস্টার মহাশয় জিজ্ঞাসা করিলেন, কি হে দাশু, ও বাক্সের মধ্যে কি এনেছ? দাশু বলিল, আগে আমার জিনিসপত্র। জিনিসপত্রটা কিরূপ হইতে পারে এই লইয়া আমাদের মধ্যে বেশ একটু তর্ক হইয়া গেল। দাশুর সঙ্গে বই খাতা পেন্সিল ছুরি সবই তো আছে, তবে আবার জিনিসপত্র কিরে বাপু? দাশুকে জিজ্ঞাসা করিলাম। সে সোজাসুজি কোনো উত্তর না দিয়া বাক্সটি আঁকড়াইয়া ধরিয়া বলিল, খবরদার, আমার বাক্স তোমরা কেউ ঘেটো না। তাহার পর চাবি দিয়া বাক্সটাকে একটুখানি ফাঁক করিয়া সে তাহার ভিতরে চাহিয়া কি যেন দেখিয়া লইল এবং ঠিক আছে বলিয়া গম্ভীরভাবে মাথা নাড়িয়া বিড়বিড় করিয়া হিসাব করিতে লাগিল। আমি একটুখানি দেখিবার জন্য উকি মারিতে গিয়াছিলাম, অমনি পাগলা মহাব্যস্ত হইয়া তাড়াতাড়ি চাবি ঘুরাইয়া বাক্স বন্ধ করিয়া ফেলিল। ক্রমে আমাদের মধ্যে তুমুল আলোচনা আরম্ভ হইল। কেহ বলিল, ওটাও টিফিনের বাক্স, ওর মধ্যে খাবার আছে। কিন্তু একদিনও টিফিনের সময় তাহাকে বাক্স খুলিয়া কিছু খাইতে দেখিলাম না। কেহ বলিল, ওটা বোধহয় ওর মানি ব্যাগ, ওর মধ্যে টাকা পয়সা আছে, তাই ও সর্বদা কাছে রাখতে চায়। আর একজন বলিল, টাকা পয়সার জন্য অত বড় বাক্স কেন? ও কি স্কুলে মহাজনী কারবার খুলবে নাকি? একদিন টিফিনের সময় দাশু হঠাৎ ব্যস্ত হইয়া বাক্সের চাবিটা আমার কাছে রাখিয়া গেল আর বলিল, এটা এখন তোমার কাছে রাখো, দেখো হারায়ও না যেন। আর আমার আসতে যদি একটু দেরি হয় তবে তোমরা ক্লাসে যাবার আগে ওটা দারোয়ানের কাছে দিয়ে যেও। এই কথা বলিয়া সে বাক্সটা দারোয়ানের জিম্মায় রাখিয়া বাহির হইয়া গেল। তখন আমাদের উৎসাহ দেখে কে, এতদিনে সুবিধা পাওয়া গেছে, এখন হতভাগা দারোয়ানটা একটু তফাৎ গেলেই হয়। খানিক বাদে দারোয়ান তাহার রুটি পাকাইবার লোহার উনুনটি ধরাইয়া কতগুলো বাসনপত্র লইয়া কলতলার দিকে গেল। আমরা এই সুযোগের অপেক্ষায় ছিলাম। দারোয়ান আড়াল হওয়া মাত্র আমরা ৫-৭ জনে তাহার ঘরের কাছে সেই বাক্সের উপর ঝুঁকিয়া পড়িলাম। তারপর আমি চাবি দিয়া বাক্স খুলিয়া দেখি বাক্সের মধ্যে বেশ ভারী একটা কাগজের পোটলা, ন্যাকড়ার ফালি দিয়ে খুব করিয়া জড়ানো। তারপর তাড়াতাড়ি পোটলার প্যাঁচ খুলিয়া দেখা গেল তাহার মধ্যে একখানা কাগজের বাক্স, তাহার ভিতরে আরেকটি ছোট পোটলা। সেই
টি খুলিয়া একখানা কার্ড বাহির হইল। তাহার এক পিঠে লেখা কাঁচকলা খাও, আরেকটি পিঠে লেখা অতিরিক্ত কৌতূহল ভালো নয়। দেখিয়া আমরা উহার মুখ চাওয়াচাই করিতে লাগিলাম। সকলের শেষে একজন বলিয়া উঠিল, ছোকরা আচ্ছা যা হোক, আমাদের বেজায় ঠকিয়েছে। আর একজন বলিল, যেভাবে বাধা ছিল তেমনি করে রেখে দাও, সে যেন টের না পায় যে আমরা খুলেছিলাম, তাহলে সে নিজেই জব্দ হবে। আমি বলিলাম, বেশ কথা, ও ছোকরা আসলে ও ছোকরা আসলে পরে তোমরা খুব ভালো মানুষের মতো বাক্সটা দেখাতে বলো আর ওর মধ্যে কি আছে সেটা বার করে জানতে চাও। তখন আমরা তাড়াতাড়ি কাগজপত্রগুলি বাঁধিয়া আগেকার মতো পোটলা পাকাইয়া বাক্সে ভরিয়া ফেলিলাম। বাক্সের চাবি দিতে যাইতেছি, এমন সময় হো হো করিয়া একটা হাসির শব্দ শোনা গেল। চাহিয়া দেখি পাঁচিলের উপর বসিয়া পাগলা দাশু হাসিয়া কুটি কুটি। হতভাগা এতক্ষণ চুপি চুপি তামাশা দেখিতেছিল আর আমাদের সমস্ত কথাবার্তা শুনতেছিল। যখন বুঝিলাম আমার কাছে চাবি দেওয়া, দারোয়ানের কাছে বাক্স রাখা, টিফিনের সময় বাইরে যাওয়ার ভান করা, এ সমস্ত তাহার শয়তানি। খামাকা আমাদের আহম্মক বানাইবার জন্যই সে মিছে মিছে এই কয়দিন ধরিয়া ক্রমাগত একটা বাক্স বহিয়া বেড়াইয়াছে। সাধে কি বলি পাগলা দাশু। দাশুর খ্যাপামি। স্কুলের ছুটির দিন। স্কুলের পরেই ছাত্র সমিতির অধিবেশন হবে। তাতে ছেলেরা মিলে ভালো অভিনয় করবে। দাশুর ভারী ইচ্ছে ছিল সেও একটা কিছু অভিনয় করে। একে ওকে দিয়ে সে অনেক সুপারিশও করিয়েছিল, কিন্তু আমরা সবাই কোমর বেঁধে বললাম সে কিছুতেই হবে না। সেই তো গতবার যখন আমাদের অভিনয় হয়েছিল, তাতে দাশু সেনাপতি সেজেছিল। সেবার সে অভিনয়টা একেবারে মাটি করে দিয়েছিল। যখন ত্রিচুরের গুপ্তচর সেনাপতির সঙ্গে ঝগড়া করে তাকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করে বলল, সাহস থাকিলে তবে খোল তলোয়ার, দাশুর তখন তবে আয় সম্মুখ সমরে বলে তখনই তলোয়ার খুলবার কথা। কিন্তু দাশুটা আনাড়ির মতো টানাটানি করতে গিয়ে তলোয়ার তো খুলতেই পারল না। মাছ থেকে ঘাবড়ে গিয়ে কথাগুলোও বলতে ভুলে গেল। তাই দেখে গুপ্তচর আবার খোল তরোয়াল বলে হুঙ্কার দিয়ে উঠল। দাশুটা এমনি বোকা, সে অমনি তারা দেখছিস না বকলস বকলস আটকিয়ে গেছে বলে চেঁচিয়ে তাকে এক ধমক দিয়ে উঠল। ভাগ্যিস আমি তাড়াতাড়ি তলোয়ার খুলে দিলাম, তা না হলে ওইখানেই বন্ধ হয়ে যেত অভিনয়। তারপর শেষের দিকে রাজা যখন জিজ্ঞেস করলেন, কি বা চাহ পুরস্কার কহ সেনাপতি, তখন দাশুর বলবার কথা ছিল, নিত্যকাল থাকে যেন রাজ পদমতি। কিন্তু দাশুটা তা না বলে তারপরে আর একটা লাইন আরম্ভ করেই হঠাৎ জিভ কেটে ওই ভুলে গেছিলাম বলে আমার দিকে তাকিয়ে হাসতে লাগলো। আমি কটমট করে তাকাতে সে তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে ঠিক লাইনটা আরম্ভ করলো। তাই এবারে তার নাম হতে আমরা জোর করে বলে উঠলাম, না, সে কিছুতেই হবে না। বিশু বলল, দাশু অ্যাক্টিং করবে, তাহলেই চিত্তির। টেপা বলল, তার চাইতে ভোজুমালিকে ডেকে আনলেই হয়। দাশু বেচারা প্রথমে খুব মিনতি করিল, তারপর চটে উঠল, তারপর কেমন মুষড়ে গিয়ে মুখ হাঁড়ি করে বসে রইল। যে কয়দিন আমাদের তালিম চলছিল, দাশু রোজ এসে চুপটি করে হলের এক কোনায় বসে বসে আমাদের অভিনয় শুনত। ছুটির কয়েকদিন আগে দেখি ফোর্থ ক্লাসের ছোট গনসার সঙ্গে দাশুর ভারী ভাব হয়ে গেছে। গনসা ছেলে মানুষ, কিন্তু সে চমৎকার আবৃত্তি করতে পারে বলেই তাকে দেবদূতের পাঠ দেওয়া হয়েছে। দাশু রোজ তাকে নানা রকম খাবার এনে খাওয়ায়, রঙিন পেন্সিল আর ছবির বই এনে দেয়।
আর বলে যে ছুটির দিন তাকে একটা ফুটবল কিনে দেবে। হঠাৎ গনসার উপর দাশুর এতখানি টান হবার কারণ আমরা বুঝতে পারলাম না। কেবল দেখতে পেলাম গনসাটা খেলনা আর খাবার পেয়ে ভুলে দাশুদার একজন পরম ভক্ত হয়ে উঠতে লাগলো। ছুটির দিনে আমরা যখন অভিনয়ের জন্য প্রস্তুত হচ্ছি তখন আসল ব্যাপারটা বুঝতে পারা গেল। আড়াইটা বাজতে না বাজতেই দেখা গেল দাশু ভাইয়া সাজঘরে ঢুকে পোশাক পরতে আরম্ভ করেছে। আমরা জিজ্ঞেস করলাম, কি রে, তুই এখানে কি করছিস? দাশু বলল, বাহ, পোশাক পরবো না? আমি বললাম, পোশাক পরবি কি রে, তুই তো আর অ্যাক্টিং করবি না। দাশু বলল, বাহ, খুব খবর তো রাখো, আজকে দেবদূত সাজবে কি জানো? শুনে হঠাৎ আমাদের মনে কেমন একটা খটকা লাগলো। আমি বললাম, কেন, গনসার কি হলো? দাশু বলল, কি হয়েছে তা গনসাকে জিজ্ঞেস করলেই পারো। তখন চেয়ে দেখি সবাই এসেছে, কেবল গনসাই আসেনি। অমনি রামপদ, বিশু আর আমি ছুটে বেরোলাম গনসার খোঁজে। সারা স্কুল খুঁজে শেষটায় টিফিন ঘরের পিছনে হতভাগাকে খুঁজে পাওয়া গেল। সে আমাদের দেখেই পালাবার চেষ্টা করছিল, কিন্তু আমরা তাকে চটপট গ্রেপ্তার করে টেনে নিয়ে চললাম। গনসা কাঁদতে লাগলো, না, আমি কখনো অ্যাক্টিং করব না, তাহলে দাশুদা আমায় ফুটবল দেবে না। আমরা তবু তাকে হিচড়ে টেনে নিয়ে যাচ্ছি। এমন সময় অঙ্কের মাস্টার হরিবাবু সেখানে এসে উপস্থিত। তিনি আমাদের দেখেই ভয়ঙ্কর চোখ লাল করে ধমক দিয়ে উঠলেন, তিন তিনটা ধাড়ি ছেলে মিলে ওই কচি ছেলেটার পিছনে লেগেছিস, তোদের লজ্জাও করে না? বলে আমাকে বিশুকে একটি চর মেরে আর রামপদর কান মলে দিয়ে হন হন করে চলে গেলেন। এই সুযোগে হাতছাড়া হয়ে গণেশচন্দ্র আবার চম্পট দিল। আমরাও অপমানটা হজম করে ফিরে এলাম। এসে দেখি দাশুর সঙ্গে রাখালের মহা ঝগড়া লেগে গেছে। রাখাল বলছে, তোকে আজ কিছুতেই দেবদূত শাস্তি দেওয়া হবে না। দাশু বলছে, বেশ তো, তাহলে আর কেউ দেবদূত সাজুক, আমি রাজা কিংবা মন্ত্রী সাজি, 5-6টা পাঠ আমার মুখস্থ হয়ে আছে। এমন সময় আমরা এসে খবর দিলাম যে গনসাকে কিছুতেই রাজি করানো গেল না। তখন অনেক তর্ক বিতর্ক আর ঝগড়াঝাটির পর স্থির হলো যে দাশুকে আর ঘাঁটিয়ে দরকার নেই, তাকেই দেবদূত সাজতে দেওয়া হোক। শুনে দাশু খুব খুশি হলো আর আমাদের শাসিয়ে রাখলো যে আবার যদি তোরা কেউ গোলমাল করিস তাহলে কিন্তু গতবারের মতো সব ভণ্ডুল করে দেব। তারপর অভিনয় আরম্ভ হলো। প্রথম দৃশ্যে দাশু বিশেষ কিছু গোলমাল করেনি, খালি স্টেজের সামনে একবার পানের পিক ফেলেছিল। কিন্তু তৃতীয় দৃশ্যে এসে সে একটু বাড়াবাড়ি আরম্ভ করলো। এক জায়গায় তার খালি বলবার কথা, দেবতা বিমুখ হলে মানুষ কি পারে, কিন্তু সে এই কথাটুকুর আগে কোথা থেকে আরো 4-5 লাইন জুড়ে দিল। আমি তাই নিয়ে আপত্তি করেছিলাম, কিন্তু দাশু বলল, তোমরা যে লম্বা বক্তৃতা করে বলো সে বেলা দোষ হয় না, আমি দুটো কথা বেশি বললেই যত দোষ। এও সহ্য করা যেত, কিন্তু শেষ দৃশ্যের সময় তার মোটেই আসবার কথা নয়। তা জেনেও সে স্টেজে আসবার জন্য জেদ করে বসলো। আমরা অনেক কষ্টে অনেক তোয়াজ করে তাকে বুঝিয়ে দিলাম যে শেষ দৃশ্যে দেবদূত আসতেই পারে না, কারণ তার আগের দৃশ্যেই আছে যে দেবদূত বিদায় নিয়ে স্বর্গে চলে গেলেন। শেষ দৃশ্যেও আছে যে মন্ত্রী রাজাকে সংবাদ দিচ্ছেন যে দেবদূত মহারাজকে আশীর্বাদ করে স্বর্গপুরীতে প্রস্থান করেছেন। দাশু অগত্যা তার জেদ ছাড়ল বটে, কিন্তু বেশ বোঝা গেল সে মনে মনে একটুও খুশি হয়নি। শেষ দৃশ্যের অভিনয় আরম্ভ হলো। প্রথম খানিকটা অভিনয়ের পর মন্ত্রী এসে সবাই হাজির হলেন। এ কথা সে কথার পরে তিনি রাজাকে সংবাদ দিলেন, বারবার মহারাজা আশিস করিয়া দেবদূত গেল চলি স্বর্গ অভিমুখে,
বলতে বলতেই হঠাৎ এরকম বাধা পেয়ে মন্ত্রী তার বক্তৃতার খেই হারিয়ে ফেলল। আমরা সকলে কিরকম যেন ঘাবড়িয়ে গেলাম। অভিনয় হঠাৎ বন্ধ হবার জোগাড় হয়ে গেল। তাই দেখে দাশু সর্দারি করে মন্ত্রীকে বলল, বলে যাও কি বলিতেছিলে। তাতে মন্ত্রী আরো কেমন ঘাবড়িয়ে গেল। রাখাল প্রতিহারী সেজেছিল। দাশুকে কি যেন বলবার জন্য যেই একটু এগিয়ে গেছে, অমনি দাশু চেয়েছিল জোর করে ঠেকাতে আমারে, এই হতভাগা, বলে এক চাটি মেরে তার মাথার পাগড়ি ফেলে দিল। ফেলে দিয়ে সে রাজার শেষ বক্তৃতাটা, এ রাজ্যতে নাহি রবে হিংসা অত্যাচার, নাহি রবে দারিদ্র যাতনা ইত্যাদি নিজেই গড় করে বলে গিয়ে যাও সবে নিজ নিজ কাজে বলে অভিনয় শেষ করে দিল। আমরা কি করব বুঝতে না পেরে সব বোকার মতো হাঁ করে তাকিয়ে রইলাম। ওদিকে ঢং করে ঘন্টা বেজে উঠল আর ঝুপ করে পর্দাও নেমে গেল। আমি সব রেগে মেগে লাল হয়ে দাশুকে তেড়ে ধরলাম। হতভাগা, দেখ দেখে সব মাটি করলি, অর্ধেক কথাই বলা হলো না। দাশু বলল, বাহ, তোমরা কেউ কিছু বলছো না দেখেই তো আমি তাড়াতাড়ি যা মনে ছিল সেগুলো বলে দিলাম, তা না হলে তো সব আরো মাটি হয়ে যেত। আমি বললাম, তুই কেন মাঝখানে এসে গোল বাঁধিয়ে দিলি, তাই তো সব ঘুলিয়ে গেল। দাশু বলল, রাখাল কেন বলেছিল যে আমায় জোর করে আটকিয়ে রাখবে, তাছাড়া তোমরা কেন আমায় গোড়া থেকে নিতে চাচ্ছিলে না আর ঠাট্টা করছিলে, আর রামপাদু কেন বারবার আমার দিকে কটমট করে তাকাচ্ছিল। রামপাদু বলল, ওকে ধরে ধরে ঘা দুটা লাগিয়ে দে। দাশু বলল, লাগাও না, দেখবে আমি এক্ষুনি চেঁচিয়ে সকলকে হাজির করি কিনা। গল্প বাই মনিম চ্যানেলে আপনারা এতক্ষণ শুনছিলেন পাগলা দাশু সংকলন থেকে দুটি গল্প। পরবর্তীতে আরও নতুন ধরনের কোনো গল্প শুনতে চাইলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।